আমি আমার আমার স্টাইলটা হচ্ছে, তোকে শোন একটা জিনিস খুব ভালো করেছো, ভালো শিক্ষক কে বলতো বা ভালো মা কে বলতো? যে মা, আমি একটা উদাহরণ দিচ্ছি, বাজার থেকে মাছ কিনে, মাছ ছাড়িয়ে, মাছকে কেটে নুন দিয়ে ভেজে পেটে দিয়ে কি বলে ওটাকে, ওই বল কাসুন্দি টমেটো সস দিয়ে দেয়, নাকি যে মা ছেলেকে জাল ছিপ দিয়ে পুকুরে গিয়ে মাছ ধরা শেখানো, মাছকে কাটা শেখানো, মাছ বাছা শেখানো, মাছ ভাজা শেখানো, ভেজে নিজে খেতে শেখানো? কিন্তু এখন সব মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডিউ টু অল রেসপেক্ট, প্রত্যেক প্যারেন্টস এর বা প্রত্যেক শিক্ষকের কাছে স্টুডেন্টের কি চাহিদা? বাজার থেকে আপনি কিনুন, আপনি ছাড়ান, আপনি নুন দিন, আপনি রাখুন, আপনি প্লেটের সাথে সাজেশন আমার মুখের সামনে ফেলে দিন, আমি চুপ চুপ করে খেয়ে নেবো। তাতে কি হবে? যেদিন মা মরবে বা স্যার মরবে, মানে স্যারের যেদিন কমন আসবে না, সেদিন আর আমি বাজার থেকে কিনে এনে কেটে ধুয়ে রেঁধে বেটে খেতে শিখি। মা বাবা যেদিন অফ হয়ে যাবে, যদি আমি রোজগার করতে শিখে গেছি, আমি রাখতে শিখে গেছি, আমি নিজেকে সার্ভাইভ করতে শিখে গেছি, আমাকে যদি, যেমন বাঘ প্রথম দিন থেকে কি করে, একটা হরিণকে আটমরা করে ছেড়ে দেয়, পুরো মারে না, এবারে বাঘটাকে বলে ওকে মেরে খা। তার মানে তুই আটমরা মারতে মারতে পুরো মারাটা শিখে যাবি, তোকে শিকার করে খেতে। হান্টিং, আমরা প্রত্যেকেই হান্টিং করছি, কিন্তু আমাদের এই সিভিল সোসাইটিতেও কিন্তু জঙ্গল, আমরাও হান্টিং করছি। এবারে আমাদের বাবা মা আমাদের প্রেমের বসে হান্টিং করা না শিখিয়ে কি করছে, সার্ভ করা শিখিয়ে দিচ্ছে। এবারে বাবা মা অফ হলেই আমরা চোখে ধুন্দ্রবুল দেখছি, বা স্যারের সাজেশন না মিললেই চোখে ধুন্দ্রবুল দেখছি। ওই জন্য দেখ, তোরা ল পাস করেছিস, কেউ ইঞ্জিনিয়ার পাস করেছে, সবাই কিন্তু গোল হয়ে আছে। এই তুই যেমন লয়ার বল, ও ইঞ্জিনিয়ারও বল, ডাক্তারও বল। কেন বল? সাজেস্টিভ প্রিভিয়াস ইয়ার। আগেকার দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তাদের ডেপ দিতেন, প্রাইভেট কলেজগুলো কিছু মনে করেছিল তো আরো 12টা বাজে দিচ্ছে। এখন তোমার এইচএস এর রেজাল্ট বেরোচ্ছে না, কিউলেট হচ্ছে না, ক্ল্যাট প্যাটার্নের পাত্তা নেই, সব প্রাইভেট কলেজ অ্যাডমিশন কমপ্লিট করে দিচ্ছে। আর তার সঙ্গে তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, সুন্দর করে দিয়ে দিচ্ছে। তারপরে তো স্কলারশিপ করে ফ্রি করে দিচ্ছে। তো মানে কোনো যোগ্যতার নিরিখ না করে সবাইকে লবণে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবারে সেখানে সাজেশন আর প্রিভিয়াস ইয়ার করে 12টা বাজিয়ে দিচ্ছে। এবারে তুই যখন একটা বাজারে বাই প্রোডাক্ট বেরোচ্ছিস, তোর গায়ে ছাপ মারা আছে, কিন্তু তুই আলটিমেটলি কি বুঝতে পারছিস? আমার কাছে কথা হচ্ছে যে আমি কি মা হবো বা আমি কি শিক্ষক হবো যে স্টুডেন্টকে রেডিমেড সার্ভ করে এদের বেড়ে খাইয়ে দাও, এটা সাজেশন, স্যারের হেল্পি দাও, স্যারের সাজেশন শিখেছি, স্যারের থেকে মুখে কমন পেয়েছি। আমি যদি সেটাও করে তোকে জুডিশিয়ালও পাস করি, তারপরে তুই সাকসেসফুল জাজ হতে পারবি? সাকসেসফুল জাজ মানে কি বলবো? সাকসেসফুল জাজ কাকে বলবো? যাই হবে এইটুকু আমরা জানি না, এখনো ক্লিয়ার আইডিয়া নেই। সাকসেসফুল জাজ সে যে সিভিল কোর্টে, লোয়ার কোর্টে এমন জাজমেন্ট দেবে সুপ্রিম কোর্ট পর্যন্ত স্টাক করতে পারবে না। আমরা ম্যাক্সিমাম সময় কি দেখি, সিভিল কোর্টে যা জাজমেন্ট দিচ্ছে সেটা স্টাক করে দিচ্ছে সিনিয়রিটির বেসে বা তার লুপহোলস খুঁজে। কে? হাইকোর্ট। বা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ দিচ্ছে, ডিভিশন বেঞ্চ স্টাক করে দিচ্ছে, সুপ্রিম কোর্ট তো ছাদু করে দিচ্ছে। কিন্তু আমি এমন জাজ হব, সিভিল কোর্টে যা রায় দেবো সুপ্রিম কোর্ট পর্যন্ত as it is unaltered থাকবে। Then I am a successful judge. Then I can compete with the next type by in Supreme Court. আমি সিভিল জাজ, কিন্তু যখন জাজমেন্ট দিয়েছি আমার ডেপথ এত, নলেজ এত, আমি এত ভার্সেটাইল যে আমার জাজমেন্টে আমি এত রেকি করেছি, এত মানে কি বলবো স্ক্রুটিনাইজ করেছি ডকুমেন্টসকে। যখন আমি সেই রায়টা দিয়েছি, সেই রায়টাকে ক্যানট বি চেঞ্জ এন্ড অল্টারড বাই সুপ্রিম কোর্ট, ইভেন দ্য সিঙ্গেল বেঞ্চ এন্ড দ্য ডিভিশন বেঞ্চ। এই সিভিল কোর্টে অনারেবল সব জাজ মহাশয়রা রয়েছে, কজন ফলো করে যে আমি যে জাজমেন্টটা দিয়ে দেবো সেটাকে আর্গু করে হাইকোর্টেও চ্যালেঞ্জ করে সেটাকে অল্টার করাতে পারবে না, কারণ সেখানেও তো রাস্তা আর লুপহোল থাকলে তবেই অল্টার হবে। তাহলে আমি সে সাকসেসফুল জাজ যে সিভিল জাজ হিসেবে হাই জুডিশিয়ারির আগেই যে জাজমেন্ট করছে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট অল্টার করতে পারছে না। তবে তোরে সেটা কি আমি তোকে শুধু জুডিশিয়াল পাস করিয়ে দিলে তোর মধ্যে আসবে? যেটা তোর কলেজ করে যেত, তোকে পাস করিয়ে দিচ্ছে, ল গ্রাজুয়েট করে দিয়েছে, তোদের ল গ্রাজুয়েট সব করে দিয়েছে, তো ল গ্রাজুয়েট হয়ে গেছিস, কি হয়েছে?
তোদেরই চাপারে নিত। কিন্তু আজকে আমি তোদের সব সাজেশন দিয়ে দিলাম, মিলিয়ে দিলাম, মুখস্থ করে দিলাম, কোনোভাবে তেরে তুলে পাস করে গেলি, সাকসেসফুল জায়গা হতে পারবি। কিন্তু আজকে যদি তুই গভর্নর আর স্টেটের উপর যেগুলো দিয়েছিস সেগুলোকে যদি রিসার্চ করে, ইউজিসি কে রিসার্চ করে নাবাস, আগের দিনে কিন্তু আমি যা বলেছি ক্লাসে তার আরো 10 কিলোমিটার রেডিয়াসের পেরিফেরি তোর মধ্যে এসে যাবে। বুঝতে পারছি আমি এপিক সেন্টার, কিন্তু এফেক্ট এরিয়াটা তোর হবে। আমি এপিক সেন্টারের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, গভর্নরের ব্যাপারটা, এটা ডাইলেমা গুলো কি কি হয় ইন্টারেস্টিং করি। এবারে কেন রাজ্যপালের কি কি ক্ষমতা, রাজ্যপাল কি কি পারে না, কেন পারে না, রাজ্য কি কি পারে, রাজ্য কি কি পারে না, সুপ্রিম কোর্ট কি কি পারে না, সুপ্রিম কোর্ট সত্যি কি পারে। আর টেক্সচুয়ালি যখন যাবি আর এটা যখন তোর মধ্যে ডেপথ আসবে না, তখন তুই যদি এই দিয়ে কোনো রাজ্য আর রাজ্যপালের কোনো তুই যা ওভারভিউ দিবি, তখন তোকে বলা হবে কি বলতো, কনস্টিটিউশনাল কি স্পেশালাইজড কনস্টিটিউশনাল লয়ার, যেটা এখন আমাদের বৈষ্ণব অশ্বিনী করে বেড়াচ্ছে। এই সরি অশ্বিনী উপাধ্যায়, বৈষ্ণব অশ্বিনী সব ভুলিয়ে যায়। কি যেন বললাম, অশ্বিনী উপাধ্যায়। কালকে তুই কি বলছিলি তো ল ভুলিয়ে যায়, দেখ আমার ব্রেনও বললাম বৈষ্ণব অশ্বিনী বলে দিলাম বলে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার ব্রেন আমাকে চাবুক মারলো। কি বলছিস, আমি রেক্টিফাই করলাম অশ্বিনী উপাধ্যায়। একই সঙ্গে এই যে সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাওয়া, কেন? কারণ দুটোই আমার মধ্যে রয়েছে, আগে ভুলিয়ে গেছিল, আমি আবার ট্র্যাকে ফিরিয়ে আনলাম। এই জন্য বলছি যে আমি এমন টিচার হব না যে আগামী দিনে তুই জাজ হয়ে ফোন করবি যে স্যার এটা এরা ফেসে গেছি, এরকম কি হবে বলুন তো, বা তোর জুডিশিয়াল যা ইচ্ছা বলে দিতে পারি। বকুম জানিস তো, হাই জুডিশিয়াল সিগন্যাল সুপ্রিম কোর্টে যাবে খাই যাবে হবে, আমি আমার মাইনে পাবো কি আছে। তোর যদি কোনো ভার্ডিক হাইকোর্টে গিয়ে কাগজ হয়, তোর ফাঁসি ধরি না হবে, ফাঁসি হলে ফাঁসি হবে, যদি পয়সা থাকে হাইকোর্টে যাবে, আর যদি না যেতে পারে ফাঁসি। ফাঁসি দিবি, তার পয়সা নেই, সে হাইকোর্টে যেতে পারেনি, লোককে গেছে ঝুলিয়ে দিয়েছিস। আবার মনে রাখ, তাকে তুই ফাঁসি দিয়ে দিয়েছিস, সে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করে বেঁচে গেছে, তার সে তো মরে গেছিল, মরে যেত, তাদের তোর কিছু এসে যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি সে যায় এবং তোর আইন তোর এটা দেখে বলবে কে দিয়েছে এই রায়, এরকম দেখেনি, যদি কেটে দেয় তখন এটা যে লাগে, সেটা কেন আমি চাই না। আমার যারা যায় যাদের বলতে হবে তারা হচ্ছে 8-10টা সিভিল যায়, ওখানে কেন বলতো, তোরা কেটে পড়ছিস। এই আমরা বলি না ওকে হারাতে পারিনি না, কারণ নিচ থেকে উঠেছে, আন্দোলন করে উঠেছে, গ্রাউন্ড থেকে উঠেছে, শাপিং করে উঠেছে। রাহুল গান্ধী আমার কিছু করে উঠতে হচ্ছে না। অ্যাকর্ডেন্স মানে হারমোনি, হারমোনি মানে সারেগামা বাদানি সব আসবে, রাজ্য স্বাদ আইবে, ওর রেগ আইবে, এরকম ভাবেই তো চলবে। ব্যাটেল তো হবার ছিল না, সিস্টেমটা তো মানে আমাদের ফেডারেল স্ট্রাকচারটা তো হওয়া উচিত ছিল। রাজ্যপাল রাজ্যকে সহযোগিতা করবে, রাজ্য যদি কোথাও অন্যায় করে রাজ্যপাল শুধরাবার চেষ্টা করবে। কিন্তু এখন ব্যাপারটা কোথাও ব্যাকপেন্ডে কি হচ্ছে, harmony নেই, just because of the everywhere politics entered in every field. Today I mentioned one man that politics entered into every field. Even in education, politics also entered. But this is our bad luck. Education was not entered into the politics. রাজনীতিতে মানে শিক্ষাতে ঢুকে গেল, কিন্তু রাজনীতিতে শিক্ষা ঢুকলো না, শিক্ষায় রাজনীতি ঢুকে গেল। রাজনীতিতে শিক্ষাটা যদি ঢুকে যেত, আমাদের মতন লোকজন যদি হয়ে যেত নায়কের মতনই, আমাদের কি জানো অনিল কাপুরের মতন, কিরকম দেশটা সুন্দর হতে বলতো। আমরা সবাই তো স্বপ্ন দেখি ওই দিনটার জন্য, আমরা তো সবাই ওটাই আশা করে ভোট দিতে যাই যে অনিল কাপুরের ওই রকম একটা মুখ্যমন্ত্রী হবে, ওই রকম একটা প্রধানমন্ত্রী হবে, এইরকম ভাবে আমরা জাস্টিস পাবো। আমরা তো ওই সিনেমাটা থেকে ওটাই ইন্সপায়ার হই, ওই ধরনের যে কোনো সিনেমা দেখে তো আমরা চাই আমাদের প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার ওরকমই হবে। কিন্তু বারবার আমাদের আশা হতো স্বপ্নভঙ্গ হতে হচ্ছে। তার কারণ কি, আমাদের মতন ওই অনিল কাপুরের মতন মানুষ তো পলিটিক্সে আসে না, তারা পলিটিক্স থেকে দূরে সরে। যতদিন তুমি পলিটিক্স থেকে দূরে সরে আসবে, এই যে কালকে তোরা দেখলি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি চাপ পাচ্ছি কেন, কারণ ইফ আই ডিনাই দ্য পলিটিক্স, পলিটিক্স উইল নট ডিনাই মি। এটা একটা ভালো বললাম,
আমি যদি পলিটিক্স কে ইগনোর করি, পলিটিক্স কি আমাকে ইগনোর করবে? বাজারে ব্যাগ নিয়ে গেলে আমাকে কিন্তু সেই মূল্য বৃদ্ধির শিকার হতে হবে, সেই ইনজাস্টিসের শিকার হতে হবে, যা কিছু শিকার সবই আমাকে হতে হবে পলিটিক্স দ্বারা। অথচ আমি বাবা পলিটিক্সে যাবো না, আমি পলিটিক্স বুঝি না, আমি পলিটিক্সের মাথা ঘামাবো না। কিন্তু পলিটিক্স আমাকে এভরি পয়েন্টে স্টাক করছে, এভরি পয়েন্টে আমার লাইফকে এফেক্ট করছে। যে আমি হসপিটালে গিয়ে বিল বেশি দেওয়া থেকে শুরু করে ওষুধ, মেডিসিন, এই যে জাল মেডিসিন, আমি পলিটিক্সে যাবো না, জাল মেডিসিন খাবো, তাই তো? আমি পলিটিক্সে যাবো না, আমার বাড়ির মেয়েটাকে যদি কেউ ইনসাল্ট বা মলেস্টেড করে আমি পলিটিক্সে যাবো। তাহলে আমি পলিটিক্সকে ঘেন্না করি, অথচ আমাকে প্রতিটা মুহূর্তে পলিটিক্স ইনফ্লুয়েন্স করছে। এখনকার এডুকেটেড লোকেদের এটা মানে একটা বিশাল একটা we are educated, we are not to involve with nasty politics. ভাই, তুই is a product of the nasty politics, isn't? You are the product of the nasty politics, boss. এই যে একটা অযোগ্য শিক্ষক, মাধ্যমিকের একটা ছেলেকে যদি ফার্স্ট ডিভিশন পাই না, কালকে তাই বলেছে, তাহলে কি হলো? ফার্স্ট ডিভিশনটা পেয়ে গেল একটা অযোগ্য শিক্ষকের দ্বারা, তাহলে ওই ছেলেটা ইন্টার করে গেল। যদি একটা অযোগ্য ছেলে কালকে নিটে যেরকম লিক হয়েছে, সে যদি আজকে ডাক্তার হয়ে যাচ্ছে, তাহলে নিটটা ক্যান্সেল হয়নি কেন? তখন একটা ডাক্তারও যদি ওই জাল পরীক্ষা দিয়ে ডাক্তার হয়ে গেল, তাহলে পুরো একটা ছেলে ইনফেক্ট হওয়া মানে তো জাস্টিস ডিনাইড নট টু বি ফর দ্য সিঙ্গেল পারসন অলসো। একজন মানুষের জন্য জাস্টিস ডিনাইড হলে সেই জাস্টিসের কোনো দাম নেই। তাহলে যখন নিটের পুরোটা হয়েছে, আমি সেটা পুরো রেখেছি রেকর্ডিং, চন্দ্রচূড় স্যার সেই সময় সুপ্রিম কোর্টের পুরো কনভারসেশন, চন্দ্রচূড় স্যার চেষ্টা করছেন যে কোনো ভাবে ব্যাপারটাকে, এখনকার নেই বলতেও বাধা নেই, যত রকম ভাবে জিনিসটাকে চাপাচোপা দিয়ে যাওয়া যায়। কি চাপাচোপা দেওয়া যায়? যে ও ঠিক আছে, একটু জায়গায় হয়েছে, অল্প জায়গায় হয়েছে, বেশি স্প্রেড হয়নি। আমার কাছে কথা হচ্ছে 10টাও যদি লিকেজ করে ওই পরীক্ষা দিয়ে ডাক্তার হয়ে গেছে, তাহলে ওই যে 10 জন হতে পারেনি তাদেরও তো জাস্টিস। ওটাই তো আমি কালকে বলেছি, যে অযোগ্য শিক্ষক যদি বলার পরও যে অযোগ্য টাইটেল, এর আগে তো যোগ্য অযোগ্য ছিল না, তুমি অযোগ্য টাইটেল করে দিয়েছো, তাকে আবার বলছো 6 মাস পড়াতে। অযোগ্য যদি অলরেডি 6 মাস পড়ায়, তাহলে তুমি অলরেডি লিগ্যাল এন্টিটি দিয়ে দিয়েছো, তাহলে যোগ্য। নোবডি ইজ অযোগ্য। তুমি কালাম হচ্ছে কালকে পড়ার পর। আজকে সকালে খবর আসছে, আমাকে পাঠাচ্ছে, স্যার আমরা সব অ্যাপিল করছি। কারা? যারা চাকরি হারা, বঞ্চিত চাকরি হারা, যোগ্য বঞ্চিত চাকরি হারা একটা বলছে আছে না, তাহলে আমরাই পেতাম চাকরিটা, আমাদের জায়গায় তোমরা চাকরিটা নিয়ে নিয়েছো। তারা দিয়েছে আজকে কি দিয়েছে? যে মাইনে দেবে 6 মাস। কালকে বলেছিলাম যে 6 মাস যদি মাইনে দাও, টাকাটা কোথেকে পাচ্ছ? টাকাটা তো আমার এক্সচেকারের টাকা। তাহলে আমার এক্সচেকারের টাকা তুমি অবৈধকে যদি দিচ্ছ, তাহলে আমার টাকা অবৈধ খাতে ব্যয় হচ্ছে, অবৈধ অযোগ্যদের খাতে ব্যয় হচ্ছে। তাহলে অযোগ্যর খাতে যখন ব্যয় করছো, তাহলে এটা তুমি কোন লিগাল কাজটি করছো মহাশয়? এবার ওরা গেছে গিয়ে বলছে যে হ্যাঁ, তাহলে আমরা আমাদের বঞ্চনা করছি, আমাদের লিগালের, আমাদের প্রাপ্য টাকা অযোগ্যদের দেওয়া হচ্ছে। তুমি অযোগ্যদের পড়াতে বলছো, অযোগ্যদের মাইনে দিতে বলছো, একদিনও যদি করো, উনিকে কি একদিনও র্যাপ করা যাবে? মানবিক কারণ আবার কি? কোর্টের সামনে কিসের মানবিক কারণ? যে চুরি করে এসছে সে বলবে আমার মেয়ের ক্যান্সার, তাই চুরি করেছি। কালকে কেউ ডাকাতি করবে, করে বলবে আমার বউয়ের ক্যান্সার, আমাকে কারণ ব্যাক করেছে, ছেড়ে দাও নোটিশটা। আমার বউয়ের ক্যান্সার, আমাকে ছেড়ে দাও। আমার ছেলে খেতে পাইনি, আমি খিদের জ্বালায় যদি কেউ রুটি চুরি করে, ওর ছেড়ে দেবো তাকে মানবিক গ্রাউন্ডে? আমার কাছে কথা হচ্ছে, মানবিক গ্রাউন্ডে আমি যদি রুটি চুরি করি খিদের জ্বালায়, চাণক্য বলেছিল যে যদি কেউ চুরি করে তার দোষ হচ্ছে রাজা। কেন বলেছিল? যে রাজা সেই প্রজাকে খেতে দিতে পারেনি, এমন রাজ্য শাসন করছে যে সে অভুক্ত ক্ষুধার্ত, সেই জন্য যে শাস্তি ওই চোরটার হবার কথা। অর্থাৎ তখনকার দিনে যদি তুমি রুটি চুরি করো, তোমার গায়ে 1টা কি 10টা বেত্রাঘাত হতো। তখন বলেছিল তার 10 গুণ, অর্থাৎ 100টা কি 10টা বেত্রাঘাত রাজাকে করা উচিত। কেন? কারণ তুমি রাজা অপদার্থ, খাবার দেবার দায়িত্ব কার? প্রত্যেকের মুখে ভাত তুলে দেওয়ার দায়িত্ব কার? রাজার। তাহলে রাজা, তুমি যদি কাউকে অভুক্ত রেখেছো তোমার রাজ্যে, ক্ষুধার্ত রেখেছো কাউকে তোমার রাজ্যে, তাহলে ইউ শুড বি অলসো পানিশড। আমাদের দেশে চুরি করেছে যদি কেউ সার্ভিসের জন্য, তাহলে তার জন্য ফুড মিনিস্টারকে ডেকে আরে জেল করা উচিত, তাই না? শিক্ষিত সমাজে কিন্তু পলিটিক্সে আসে না। আর সেই জন্যই আজকে আমাদের এই জায়গাটায় আসতে হচ্ছে যে লিগ্যাল অ্যাসপেক্টে আমরা কি মানবিক হতে পারি? কালকে আমি বলেছিলাম ওই চোখ পট্টি, তো একটা সাহেব বললো পট্টি তো খুলে দিয়েছে। আমি যখন বললাম তাহলে বিএসএফ কেন এনেছে, এভিডেন্স কেন এনেছে?
এভিডেন্স একটা দরকার নেই, ছেড়ে দাও, আমি সব মানবিক ভাবে বিচার করবো। আমি তো সবকিছু সাক্ষ্য প্রমাণ দেখে দাঁড়িয়ে পাল্লায় ওজন করবো, শুধু আমার এটাই কাজ, এভিডেন্স। তো আমি এভিডেন্সে মানবিকের জায়গা কোথায়? অযোগ্য যখন তুমি বলে দিয়েছো, এর আগে সবাই যোগ্য ছিল। Once you classify যোগ্য অযোগ্য, অযোগ্য should be, তাহলে এই অযোগ্য again can continue and gain the salary, যেন হয়ে গেল তো, হয়ে গেল তো, তুমি এই যে অভিনয় করে দিই, ওই জন্য আমি বলি যে আর কোনো অযোগ্য নেই, বিরাট ব্যাটেল এবার শুরু হয়ে যাবে, এক খেলা লুজ বল খেলে দেবে। বহুত সিয়ারা রিভিউ পিটিশনে যায়নি, সোজা লুজ বল খেলে দেবে ইমোশনাল করে, একবার ইমোশনে দিয়ে ভেসেছ। এবার কিন্তু এই রায় কিন্তু হাইকোর্ট জেলা কোর্ট পর্যন্ত রগড়াবে, রেফারেন্স হবে। সুপ্রিম কোর্টের একটা সাইটেশন জাজমেন্ট কিন্তু জগদা হয়েছে, কিন্তু পুরো উপরতলা থেকে নিচের তলা বারবার এই উদাহরণ উঠে আসে। এই এসএসসি স্ক্যামে অযোগ্যরা পেয়েছিল, এসএসসি স্ক্যামে অযোগ্যরা পেয়েছিল, তারা পেয়েছিল, রিলিফ পেয়েছিল, ছাড়বে না পিছু, বিরাট একটা ব্যবস্থা। ঠিক হয়েছে না রে? এই ওটাই ছিলাম।